মুর্শিদাবাদের রাজনীতিতে রাজনৈতিক মহাচমক। বহরমপুর শহরে একসঙ্গে একাধিক বড় ঘটনা। রাজনৈতিক মহলে তুমুল চর্চা। আজ একদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর জন্মদিন, আর সেই বিশেষ দিনেই তিনি জমা দিলেন মনোনয়নপত্র। কিন্তু এখানেই শেষ নয়। দিনের সবচেয়ে বড় ব্রেকিং খবর হলো রানীনগর ব্লক থেকে প্রচুর নেতাকর্মী সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ হাজার হাজার কর্মী সমর্থক জাতীয় কংগ্রেস দলে যোগদান করেছেন, যা মুর্শিদাবাদের রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ভোটের মুখেই যোগদান কতটা প্রভাব ফেলবে? রাজনৈতিক সমীকরণ কি বদলে যাবে? এই ভাবনা চিন্তা এখন জনগণের ওপর। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। বহরমপুর মুর্শিদাবাদ থেকে আজমউদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। দাদা, আজকে নমিনেশন ফাইল করলাম, বলবেন কি রকম লাগছে? কিছুই লাগছে না। নমিনেশন আমি এর আগে অনেকবার ফাইল করেছি। আমি এর আগে নমিনেশন অনেকবার ফাইল করেছি, তাই নমিনেশন ফাইল করলাম যে নতুন কিছু নয়। তবে এতদিন বারবার করে লোকসভায় নমিনেশন ফাইল করতাম এমপি ইলেকশানে 99 সাল থেকে, কারণ 96 সালে আমি নিজে নমিনেশন ফাইল করতে পারিনি। আমার হয়ে কোনো অথরাইজড পার্সন করেছিল। 99 সাল থেকে নিজে নিজে নমিনেশন ফাইল করেছি। ফারাক একটাই, লোকসভা নির্বাচনে ডিএম সাহেবের কাছে নমিনেশন ফাইল করতে হয়, আর বিধানসভা নির্বাচনে এইচডিও সাহেবের কাছে নমিনেশন ফাইল করতে হয়। বাকি যেমন করতে হবে। দাদা, আজকে জন্মদিন, এটা কি বিশেষ একটা দিন? না না না, আমাদের আগে থেকেই ঠিক ছিল। দাদা, দেখা গেল আসার সময় তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল সমর্থকরা একরকমভাবে কোলাহল সৃষ্টি করে, ওখানে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করে। কি তৃণমূলের কাজই তো বিশৃঙ্খলা সৃষ্টি করা। ওটা যদি না করে তার তৃণমূল পার্টিটাতে উঠে যাবে। তৃণমূল আর বিশৃঙ্খলা পাশাপাশি। তারা মনে করে বিশৃঙ্খলা তৈরি করলে হয়তো আমরা কিছুটা শঙ্কিত হতে পারি, চিন্তিত হতে পারি, কিন্তু ওরা এটাই বোঝে না যে হাতি চলে বাজার তো কুত্তা বুকে হাজার। আচ্ছা, আমরা দেখলাম ফারাক্কার ক্যান্ডিডেটের নাম ডিলিট হয়ে গেল, এবং দেখলাম তৃণমূল কংগ্রেসের শশী পাজা থেকে শুরু করে একাধিক তাদের নাম ফাইনাল লিস্টে উঠে গেল। এদেরও উঠবে, আমরা তার জন্য সুপ্রিম কোর্ট করেছি, মাহাতাব সাহেবের নামও উঠবে। আর এখানটায় যে চালাকি হয়েছে আপনারা জানেন, এটা যে এসআইআর করার নামে নানা রকমের চালাকি হয়েছে বিডিও, এসডিও, ডিএম লেভেলে। রানীনগর 1, রানীনগর 2 সর্বোচ্চ তৃণমূল পার্টি ভেঙে খান হয়ে যাচ্ছে। আমাদের রানীনগর 2 ব্লকের সভানেত্রী, যাকে আমরা হিরোবে রাখি, আমাদের বোন, এক গ্রামের মহিলা, তার সঙ্গে সাহারাম, সবাই মিলে, এবং আজকে যারা নেতৃত্ব হচ্ছেন আপনারা সবাই মিলে যেভাবে ওরা রানীনগর থেকে এবং সেই সমাজে ওরা দমকল মহকুমায় ফিরে কংগ্রেসের জন্য এক ঝড় সৃষ্টি করেছেন। সেই ঝড়ে ওরা দমকল সাব ডিভিশনে আজ তৃণমূল ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। প্রতিদিন তৃণমূল হয়ে মানুষ কংগ্রেসে যোগদান করছে। এর আগে এই মঞ্চে দাঁড়িয়ে পাহাড়পুরের গোটা পঞ্চায়েত কংগ্রেসে যোগদান করেছে। আজকে রানীনগর থেকে এত নির্বাচিত জনপ্রতিনিধিরা কংগ্রেসে যোগদান করল, এটা আমাদের অনেক বড় পাওনা। নির্বাচনের আগে সারা মুর্শিদাবাদ জেলাতে আজকে তৃণমূল দলের মধ্যে যে ভাঙন শুরু হয়েছে, সেই ভাঙন ঠেকাতে মমতা ব্যানার্জি বারবার মুর্শিদাবাদ আসছে। আজ আপনাদের সকলকে আমি সাবধান এবং সতর্ক করতে চাই, মমতা ব্যানার্জি বারবার মুর্শিদাবাদ আসা মানে এই মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা তৈরি করবেই করবে। মমতা ব্যানার্জি একজন দাঙ্গাকারী। 2024 সালে আমাকে হারানোর জন্য এই বহরমপুর লোকসভায় রামনবমীতে দাঙ্গা করেছিল হিন্দু আর মুসলমানের। তার দলের বিধায়ক সেদিন বক্তৃতা দিয়েছিল, মুর্শিদাবাদের 70% মুসলমান, 30% হিন্দু। মুসলমান মনে করে হিন্দুকে গঙ্গায় ভাত দিতে পারে। সেই ভিডিও নিয়ে তৃণমূল দলের পক্ষ থেকে হিন্দু গানে প্রচার করা হয়েছিল, সব বিজেপি এক হয়ে যাও। তার অধীর চৌধুরীকে হারানোর জন্য সেদিন মমতা ব্যানার্জি বিজেপির পক্ষ অবলম্বন করে আমাকে হারানোর চেষ্টা করেছিল। তার হাতিয়ার ছিল দাঙ্গা করা, হিন্দু মুসলমানের বিভাজন করা। আজকে যখন মুর্শিদাবাদ জেলায় নতুন করে কংগ্রেসের পক্ষে আর জোয়ার তৈরি হয়েছে, হাজারে হাজারে মানুষ যখন কংগ্রেসের সমর্থনের সিদ্ধান্ত নিচ্ছে, তখন মমতা ব্যানার্জি তার সেই পুরনো খেলা খেলবার জন্য মুর্শিদাবাদ জেলায় বারবার তিনি সফল করছেন। আবার আমি সতর্ক প্রথমের দিকে আমরা ভাবছিলাম 30-40 হাজার হবে, কিন্তু এই মার্জিনটা আস্তে আস্তে বাড়ছে। এটা কোন জায়গায় গিয়ে ঠেকবে বলা খুব মুশকিল।
যেদিন ইলেকশন প্রচার শেষ হবে সেই দিন বলে দেওয়া যাবে যে তৃণমূল কংগ্রেস কত ভোটে হারছে। উনি যার এজেন্ট হয়ে কাজ করতে এসেছেন সেই এজেন্ট হয়ে কাজ করুন, দেখা যাক কতটা কি হয়। রানীনগরে এজেন্ট দেওয়ার লোক নেই, এটা ওনার দোষ না। উনি সেই সময় আবেগের বসে বলে ফেলেছিলেন যে হরিরামপুর ব্রিজ করব, কিন্তু এই বিধানসভা নির্বাচনের আগে মানুষ প্রশ্ন করছে, উনি অস্বীকার করেছেন ওইটা তার এলাকা নয়। অ্যাকচুয়ালি ওই নদীটার দোষ আছে। ভগবানগুলা বলছে আমাদের না, রানীনগরের বিধায়ক বলছে আমাদের না। এখন দেখা যাক নদী কার কাছে গিয়ে পড়ে, ব্রিজ কবে হয়। এই পরীক্ষা, আরে একটা জিনিস বলেন তো, যে গোটা ভারতবর্ষের ইতিহাসে কোথাও এইরকম রেকর্ড আছে যে বিধায়ক নিজে গিয়ে মাটি পরীক্ষা করে? বিধায়ক তো মাটি পরীক্ষা করে না, মাটি পরীক্ষা করার সংশ্লিষ্ট দপ্তর আছে, ইঞ্জিনিয়ার আছে, কই তারা তো মাটি পরীক্ষা করেনি। মাটি পরীক্ষা বিধায়ক করেছে, সেই দিনই এলাকার মানুষ বুঝে গিয়েছে যে ব্রিজ কোন দিক দিয়ে হবে এবার।